আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে মির্জা আব্বাস ও ডক্টর ইউনূস। হাসিনার এজেন্ডা বাস্তবায়নের পথে অন্তর্বর্তী সরকার। দ্বন্দ্বের কারণে ট্রাম্পের কাছ থেকে সরে গেলেন ইলন মাস্ক। ফিলিস্তিনের স্বীকৃতি নিয়ে সোচ্চার ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর নতুন বার্তা। এবার বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, নির্বাচন নিয়ে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নির্বাচন চান না। তিনি বলেন, নির্বাচন যদি ডিসেম্বরের মধ্যে না হয় তবে বাংলাদেশের জনগণ এই নির্বাচন আদায় করে নেবে, নইলে দেশের ভৌগোলিক অখণ্ডতা থাকবে না। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে এমন বক্তব্য করেন তিনি। সব দল নয়, শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে মির্জা আব্বাস বলেন, খুব দুঃখের সঙ্গে একটি কথা বলি, দেখলাম ইউনূস সাহেব জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন। একটুও লজ্জাও কি লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে? তিনি ডক্টর ইউনূস বলেন, একটি দল নির্বাচন চায়, আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সে হলেন ডক্টর ইউনূস। তিনি নির্বাচন চায় না। তিনি অভিযোগ করে বলেন, বিএনপি স্পষ্টভাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিল, আর এই ডিসেম্বরের কথা প্রথম ইউনূস সাহেবই বলেছেন। পরে তিনি নির্বাচন জুন মাসে সরিয়ে নিয়ে গেলেন। তিনি আরও বলেন, জুন মাসে যদি নির্বাচনের কথা বলে, এই নির্বাচন কখনো বাংলাদেশে হবে না। সুতরাং নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরে করতে হবে, আর নির্বাচন করতে না চান সেটা সাহেবের দায়িত্ব, আমাদের দায়িত্ব নয়। বাংলাদেশের জনগণ এই নির্বাচন আদায় করবে, নইলে এই দেশে ভৌগোলিক অখণ্ডতা থাকবে না। জিয়াউর রহমান অনেক সংস্কার করেছেন উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, জিয়াউর রহমান সংস্কার করার জন্য কখনোই বিদেশ থেকে কাউকে আমদানি করেন নাই, কিন্তু এই সরকার কিছু বিদেশি লোককে আমদানি করেছে সংস্কার করার জন্য। সংস্কার করতে করতে তারা এমন জায়গায় চলে গেছে যে তারা আর নির্বাচন দিতে চায় না। উল্লেখ্য, গত বৃহস্পতিবার জাপানের টোকিওতে অনুষ্ঠিত 30তম নিক্কেই ফোরামে ভাষণ দেওয়ার সময় বিএনপিকে ইঙ্গিত করে ডক্টর ইউনূস বলেন, কিছু রাজনীতিবিদ ডিসেম্বরে নির্বাচন চাচ্ছেন, তবে আমরা চাই না যে দেশটিকে পুরনো প্রতিষ্ঠানগুলোর বর্তমান অবস্থাতেই রেখে দিই। সংস্কার করে ভালো কাজ করতে চাইলে নির্বাচনের জন্য আমাদের আরও 6 মাস অপেক্ষা করতে হবে। তিনি আরও বলেন, নির্বাচন সেরে ফেলার জন্য অনেকেই বলেছেন, কিন্তু সবাই বললেও কেবল একটি নির্দিষ্ট দলের মতো করে কেউ বলছে না। অন্যদিকে কেবল একটি দলই ডিসেম্বরে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের জন্য 3টি প্রধান অগ্রাধিকার তুলে ধরেছেন: সংস্কার, বিচার এবং নির্বাচন। এক প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের নীতি, বিচার ব্যবস্থা ও অন্যান্য ক্ষেত্রে সংস্কার করতে চায়। তিনি বলেন, আমরা নতুন প্রতিষ্ঠান, নতুন নীতি তৈরি করতে চাই। সরকার পুরনো সেই ব্যবস্থায় ফিরে যেতে চায় না যেখানে মানুষ হত্যা করা হতো এবং বিচারের ব্যবস্থাকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা হতো। তিনি আরও বলেন, আমার কাজ হলো এই কাজগুলো সম্পন্ন করে নবনির্বাচিত নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর করা। ইউনূস জানান, তিনি বর্তমানে এই বিষয়ে বিভিন্ন জনের মতামত দিয়েছেন। গ্রামীণ ব্যাংকে নিজের অভিজ্ঞতা থেকে প্রধান উপদেষ্টা বলেন, আমি একটি বিষয় খুব পরিষ্কারভাবে শিখেছি, মানুষ কষ্ট পাওয়ার জন্য জন্মায় না, মানুষ অসীম সম্ভাবনা নিয়ে জন্মায়। আমাদের কেবল তাদের উপযুক্ত সুযোগটা দিতে হবে। চট্টগ্রাম বন্দরের 4টি টার্মিনালের মধ্যে সবচেয়ে বড় আধুনিক প্রযুক্তি সম্পন্ন নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি। পুরো বন্দরে যে পরিমাণ হ্যান্ডেলিং বা ওঠানামা হয় তার প্রায় অর্ধেকই হয় এই একটি টার্মিনালে। বাংলাদেশ অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে চট্টগ্রাম বন্দরকে মনে করা হয়, কিন্তু বন্দরের মেরুদণ্ড হচ্ছে এনসিটি টার্মিনাল। সম্প্রতি টার্মিনালটি পরিচালনার জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। তবে অভিযোগ রয়েছে, দুবাইয়ের প্রতিষ্ঠানের আড়ালে বন্দরের নিয়ন্ত্রণ নিতে চায় ভারত, কারণ ডিপি ওয়ার্ল্ডে ভারতীয় কর্মকর্তাদেরই আধিপত্য। তাদের মাধ্যমেই বন্দরটিতে নিজেদের নিয়ন্ত্রণ রাখতে চাইছে দেশটি, যদিও এই প্রক্রিয়া শুরু হয়েছিল পতিত আওয়ামী লীগ সরকারের হাত ধরে। বন্দরের মাফিয়া হিসেবে পরিচিত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানই প্রথম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া শুরু করেন। তার মধ্যস্থতায় পতেঙ্গা কন্টেইনার টার্মিনালকে সৌদি প্রতিষ্ঠান রেড সি গেটওয়েকে আর এনসিটিকে ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হয়। পিসিটিতে রেড সি গেটওয়ে অপারেশন শুরু করলেও পালিয়ে যাওয়ার আগে এনসিটির নিয়ন্ত্রণ ডিপি ওয়ার্ল্ডের কাছে তুলে দিয়ে যেতে পারেননি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। তবে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের অসম্পূর্ণ সেই এজেন্ডা বাস্তবায়নের পথে হাঁটছে অন্তর্বর্তীকালীন সরকার।
ছাত্রলীগের হাতে ৬ বছর আগে নিহত আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজকে সোশ্যাল মিডিয়াতে হত্যার হুমকি দিয়েছেন ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শাহরিয়ার ইব্রাহিম। এ ঘটনায় শুক্রবার বিকালে শাহবাগ থানায় শাহরিয়ার ইব্রাহিম সহ দুজনের নাম উল্লেখ করে সাধারণ ডায়েরি করেন আবরার ফাইয়াজ। পরে ফাইয়াজ সাংবাদিকদের জানান, ছাত্রলীগের হাতে নিহত হওয়া বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে একটি মহল, যার কারণে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এমন হুমকি দিয়েছে তারা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি করছে। এ সময় নিজের এবং তার পরিবার নিয়ে শঙ্কার কথা জানান ফাইয়াজ। এর আগে ২৭ মে আওয়ামী লীগ আমলের একটি রায় নিয়ে ফেসবুকে পোস্ট দেন নিহত আবরার ফাহাদের ছোট ভাই। সেই পোস্ট শেয়ার দিয়ে বিরূপ মন্তব্য করেন ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শাহরিয়ার ইব্রাহিম। সৌদি সরকারের নতুন হজ নিয়ম বাংলাদেশি হাজিদের জন্য আসছে বড় চমক। ২০২৫ সালের হজ মৌসুমকে কেন্দ্র করে সৌদি আরব সরকার এনেছে একাধিক নতুন নির্দেশনা। এই নিয়মগুলো বাংলাদেশি হাজিদের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি চমকপ্রদ। ২০২৫ সালের হজ মৌসুমে বাংলাদেশ থেকে হজ পালনে যাচ্ছেন ৮৭,১০০ জন হাজি। এর মধ্যে সরকারিভাবে সুযোগ পাবেন ৫,২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন প্রায় ৮২,০০০ হাজি। কিন্তু এবারের হজে সৌদি সরকার যে নতুন নিয়ম ঘোষণা করেছে তা পূর্বের তুলনায় বেশ কড়াকড়িপূর্ণ। তার মধ্যে অন্যতম হলো অনুমতিবিহীন হজের কঠোর শাস্তি। সৌদি সরকারের নতুন নিয়ম অনুযায়ী অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করলে দিতে হবে সর্বোচ্চ ২০,০০০ সৌদি রিয়াল জরিমানা। শুধু তাই নয়, অভিযুক্ত ব্যক্তি আগামী ১০ বছর সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। অপরাধে সহায়তাকারীদেরও গুনতে হবে ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা। শিশুদের অংশগ্রহণ সীমিত করা হয়েছে। এবারের হজে ১২ বছরের নিচে কোনো শিশু অংশ নিতে পারবে না। সৌদি হজ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। এছাড়াও নতুন ভিসা নিয়ম সংযুক্ত করা হয়েছে। বাংলাদেশ সহ অন্তত ১৪টি দেশের জন্য নতুনভাবে চালু হয়েছে একবার প্রবেশযোগ্য ৩০ দিনের হজ ভিসা। একবার ব্যবহারের পর ওই ভিসা দিয়ে দ্বিতীয়বার সৌদি আরবে প্রবেশ করা যাবে না। মক্কা রুট ইনিশিয়েটিভ অব্যাহত। তবে আসার খবর, এবারের হজেও বাংলাদেশি হাজিরা পাবেন মক্কা রুট ইনিশিয়েটিভের সুবিধা। এর ফলে হাজিরা ঢাকা থেকেই ইমিগ্রেশন, কাস্টমস ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে পারবেন। সৌদি আরবে পৌঁছে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। নতুন হজ অ্যাপ ও ডিজিটাল সেবা চালু করা হয়েছে। বাংলাদেশ সরকার হাজিদের সুবিধার্থে চালু করেছে বিশেষ হজ অ্যাপ। এতে হজ গাইডলাইন, আবাসনের তথ্য, আবহাওয়ার পূর্বাভাস এবং জরুরি চিকিৎসা সেবা পাওয়া যাবে সহজেই। এজেন্সি কোটা চ্যালেঞ্জ। এদিকে সৌদি সরকার প্রতিটি হজ এজেন্সির জন্য কমপক্ষে ১,০০০ হাজি পাঠানোর শর্ত নির্ধারণ করেছে। ফলে ছোট এজেন্সিগুলোকে একত্রিত হয়ে লিড এজেন্সি গঠনে বাধ্য করা হচ্ছে। এতে করে হাজিদের মধ্যে বিভ্রান্তি এবং অনিশ্চয়তা দেখা দিতে পারে। সৌদি সরকারের এসব নতুন নিয়মে যেমন রয়েছে শৃঙ্খলার বার্তা, তেমনি হাজিদের জন্য রয়েছে নতুন কিছু সুবিধাও। তাই যারা এবছর হজে যাওয়ার পরিকল্পনা করেছে বা অলরেডি চলে গেছে, তাদের এসব নিয়ম জানা ও মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রেসিডেন্ট হওয়ার পর জানুয়ারিতে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা সরকারি কর্মদক্ষতা বিভাগের প্রধান পদে ইলন মাস্ককে নিয়োগ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। অবশেষে সেই পদ থেকে অব্যাহতি নিলেন এই ধনকুবের। খবর এএফপির। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লেখেন, বিশেষ সরকারি কর্মকর্তা হিসেবে আমার মেয়াদ শেষ হচ্ছে। সরকারি অর্থ অপচয় বন্ধ করতে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাই। ডোজ ভবিষ্যতে আরও শক্তিশালী হবে, কারণ এটি সরকারের কাজের একটি অংশ হয়ে উঠেছে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের বাজেট বিলের সঙ্গে মতানৈক্য হওয়ার পরই নিজের পদ ছেড়েছেন মাস্ক। বুধবার সরকারি পদ থেকে সরে যাবেন মাস্ক। মাস্কের সরে যাওয়া নিয়ে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হলেও ট্রাম্পের সঙ্গে তার কোনো কথা হয়নি বলেই জানা গেছে। বিশেষ সরকারি কর্মকর্তা হিসেবে ইলন মাস্কের সরকারি দায়িত্বের মেয়াদ ছিল ১৩০ দিন। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই সরে যাচ্ছেন প্রযুক্তি খাতের এই শীর্ষ ব্যক্তিত্ব। ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের নেতৃত্বাধীন ডোজ ফেডারেল সরকারে ২৩ লাখ কর্মী থেকে ১২% বা প্রায় ২,৬০,০০০ জনকে ছাঁটাই করতে পেরেছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়। মঙ্গলবার ইলন মাস্ক কংগ্রেসে রিপাবলিকান আইন প্রণেতাদের কর ও বাজেট সংক্রান্ত আইন প্রণয়নের বিষয়গুলো নিয়ে কড়া সমালোচনা করেন। এ বিষয়ে সিবিএস নিউজকে ইলন মাস্ক বলেন, ব্যয়বহুল বিলটি দেখে আমি হতাশ হয়েছি। সত্যি বলতে এটা বাজেট ঘাটতি কমানোর বদলে বরং আরও বাড়াবে। সে সঙ্গে ডোজের কাজের অবমূল্যায়ন করবে। হোয়াইট হাউসে থাকার সময় ট্রাম্প প্রশাসনের একাধিক কর্মকর্তার সঙ্গেও দ্বন্দ্বে জড়িয়েছেন
মাস্ক। বিশেষ করে ট্রাম্পের প্রধান বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারোকে তিনি একবার মূর্খ বলেছিলেন। ট্রাম্প বিশ্বের নানা দেশের উপর ব্যাপক হারে বাণিজ্য শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পর মাস্ক নাভারোকে নিয়ে আক্রমণাত্মক হন। মাস্ক প্রকাশ্য বলেছেন তিনি মুক্ত বাণিজ্য এবং কম শুল্ক ব্যবহার পাশাপাশি স্থিতিশীল শুল্ক কাঠামোর পক্ষে। গত এপ্রিলে মাস্ক আশা প্রকাশ করেছিলেন যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে এক সময় শূন্য শুল্কের বাণিজ্য সম্পর্ক গড়ে উঠবে। তবে ট্রাম্প হুঁশিয়ারি দেন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি না হলে আমদানি করা ইউরোপীয় পণ্যের উপর 50% পর্যন্ত শুল্ক বসানো হবে। ইলন মাস্কের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে শুধু বিতর্ক নয়, প্রতিবাদও হয়েছে। বেশ কিছু বিনিয়োগকারী ইলন মাস্কের প্রতি ট্রাম্প প্রশাসনের উপদেষ্টার দায়িত্ব ছেড়ে দিতে এবং টেসলার ব্যবস্থাপনায় আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। গাজা ইস্যুতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান ও ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া নিয়ে সম্প্রতি বেশ সোচ্চার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। কিছুদিন আগেই তিনি গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে তার দেশ স্বীকৃতি দেবে বলে ঘোষণা দেন। তারই জেরে এবার তিনি বলেছেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া শুধু একটি নৈতিক দায়িত্বই নয়, বরং রাজনৈতিক প্রয়োজনও বটে। শুক্রবার সিঙ্গাপুরে শাংরি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনের আগে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ফরাসি প্রেসিডেন্ট বলেন, গাজা উপত্যকার মানবিক পরিস্থিতি যদি অবিলম্বে উন্নত না হয় তাহলে ইউরোপীয় দেশগুলোর উচিত ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত অবস্থান আরও কঠোর করা। ম্যাক্রো বলেন, আমাদের সামনে কয়েকটা ঘন্টা ও দিনের মধ্যেই কাজ সারতে হবে। তার ভাষায়, ইসরায়েল যদি যথাযথ প্রক্রিয়া না দেখায় তাহলে আমাদের মানবাধিকার রক্ষার ধারণাকে ত্যাগ করে নিষেধাজ্ঞা আরোপের পথেই যেতে হবে। গাজায় চলমান ভয়াবহ মানবিক সংকটে আন্তর্জাতিক চাপের মুখে থাকা ইসরায়েলের প্রতি এমন হুঁশিয়ারি দিলেন তিনি। এ সময় গাজায় খাদ্যবাহী ট্রাক লুটপাটের ঘটনা উল্লেখ করে ম্যাক্রো বলেন, এটি মানবিক সহায়তা বন্টনের গভীর সমস্যার প্রমাণ। এএফপি জানায়, শুক্রবার রাতেই সিঙ্গাপুরের ওই সম্মেলনে মূল ভাষণ দেওয়ার কথা রয়েছে ম্যাক্রোর। এই সম্মেলনে তার সঙ্গে উপস্থিত রয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা, কূটনীতিক এবং সামরিক কর্মকর্তারা। ফরাসি ভূ কৌশল ও দক্ষিণ পূর্ব এশিয়া সফর ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে ফ্রান্সের প্রকাশিত কৌশলে চীনের ক্রমবর্ধমান শক্তি ও আগ্রাসী ভূ দাবির প্রেক্ষাপটে নিয়মভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষার উপর জোর দেওয়া হয়েছে। ফ্রান্সের নিজস্ব 16 লাখেরও বেশি নাগরিক এ অঞ্চলের বিভিন্ন অতি প্রশান্ত উপনিবেশ বসবাস করেন, যার ফলে এ অঞ্চলের সঙ্গে প্যারিসের সম্পর্ক ঘনিষ্ঠ। ম্যাক্রো বর্তমানে দক্ষিণ পূর্ব এশিয়ায় এক কূটনীতিক সফরে রয়েছেন। সিঙ্গাপুরে আসার আগে তিনি ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া সফর করেছেন। এর আগে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ম্যাক্রো ও দেশটির প্রেসিডেন্ট প্রাবো সুরিয়ান্ত ইসরায়েলের গাজা দখল ও ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দেন। সেখানে ফরাসি প্রেসিডেন্ট বলেন, হামাসের নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলের অস্তিত্ব আত্মরক্ষার অধিকার স্বীকার করার শর্তে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া একটি বৈশ্বিক ধারা চালু করতে চায় ফ্রান্স। গাজার দুর্দশা ও ইসরায়েলের যুদ্ধ অভিযান এদিকে ইসরায়েলের দীর্ঘ 2 মাসেরও বেশি সময়ের অবরোধের পর সামান্য পরিমাণে সহায়তা প্রবেশ করতে দিলেও গাজায় মানবিক পরিস্থিতি এখনো ভয়াবহ রয়ে গেছে। খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে গাজায় প্রতি 5 জনে একজন মানুষের সামনে দুর্ভিক্ষের আশঙ্কা রয়েছে। এদিকে ইসরায়েল বলছে হামাসকে সম্পূর্ণ ধ্বংস করতে তারা সামরিক অভিযান নতুন করে জোরদার করেছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে অব্যাহত ইসরায়েলি আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত 54,200 এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে গাজার সরকারি মিডিয়া অফিস তাদের মৃত সংখ্যা 61,700 এরও বেশি আপডেট করেছে। জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হওয়া হাজার হাজার মানুষ মৃত বলে ধারণা করা হচ্ছে। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। অবশেষে আইপ্যাডের জন্য চালু করা হয়েছে হোয়াটসঅ্যাপের অফিসিয়াল অ্যাপ। দীর্ঘ প্রতীক্ষার পর মেটা হোয়াটসঅ্যাপের মূল সংস্থা এই অ্যাপটি অ্যাপ স্টোরে প্রকাশ করেছে। এখন আইপ্যাড ব্যবহারকারীরাও তাদের ট্যাবলেটে হোয়াটসঅ্যাপের সব ফিচার ব্যবহার করতে পারবেন, যেমন মেসেজ পাঠানো ও গ্রহণ করা, অডিও ও ভিডিও কল করা, গ্রুপ চ্যাটে অংশ নেওয়া, স্ক্রিন শেয়ারিং এবং আরও অনেক কিছু। এটি ব্যবহারকারীদের জন্য একটি বড় সুবিধা, কারণ এর আগে আইপ্যাডে সরাসরি হোয়াটসঅ্যাপ ব্যবহারের কোনো সহজ উপায় ছিল না। এখন এটি একটি স্বাধীন অ্যাপ হিসেবে কাজ করবে এবং আইফোন সংযুক্ত না থাকলেও ব্যবহারকারীরা তাদের চ্যাট অ্যাক্সেস করতে পারবেন। নতুন অ্যাপে যা থাকছে, মেটার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইপ্যাডের জন্য হোয়াটসঅ্যাপ আনাটা ব্যবহারকারীদের অন্যতম বড় চাহিদা ছিল।
অ্যাপটি চালু হওয়ার ফলে এখন আইপ্যাড থেকে একসঙ্গে 32 জন ব্যবহারকারী ভয়েস ও ভিডিও কল করতে পারবেন, স্ক্রিন শেয়ার করতে পারবেন এবং আইপ্যাডের সামনে ও পেছনে উভয় ক্যামেরাই ব্যবহার করা যাবে। অ্যান্ড্রয়েড ও আইফোনের মতোই প্রায় একই রকম ফিচার থাকলেও আইপ্যাড সংস্করণে রয়েছে বড় স্ক্রিনের জন্য উপযোগী ডিজাইন। এখানে বাম পাশে চ্যাট তালিকা এবং ডান পাশে নির্দিষ্ট চ্যাট উইন্ডো দেখানো হবে। মেটা জানায় অ্যাপটি মাল্টিটাস্কিং সুবিধাকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে। এর মধ্যে আছে স্টেজ ম্যানেজার সাপোর্ট, যার মাধ্যমে যে অ্যাপটি ব্যবহার করা হচ্ছে তা স্ক্রিনের কেন্দ্রস্থলে থাকবে আর বাম পাশে থাকবে সম্প্রতি ব্যবহার করা অ্যাপগুলোর তালিকা। ফলে একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহার করা যাবে। এছাড়া স্প্লিট ভিউ সাপোর্ট থাকায় একই স্ক্রিনে পাশাপাশি দুটি অ্যাপ চালানো যাবে। সাইড ওভার সুবিধার মাধ্যমে ছোট একটি ভাসমান উইন্ডোতেও হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। ব্যবহারকারীরা ম্যাজিক কিবোর্ড ও অ্যাপল পেন্সিলও ব্যবহার করতে পারবেন। নিরাপত্তা ও গোপনীয়তা। হোয়াটসঅ্যাপের এই সংস্করণ মাল্টি ডিভাইস প্রযুক্তি ব্যবহার করে, ফলে আইফোন, আইপ্যাড ও ম্যাকে একই সঙ্গে চ্যাট ও মিডিয়া সিঙ্ক থাকবে। চ্যাটগুলো থাকছে আগের মতোই টু এন্ড এনক্রিপ্টেড, ফলে মেটাও কোনো বার্তা পড়তে পারবে না। এছাড়া চ্যাট লক ফিচারের মাধ্যমে ফেস আইডি বা পিন দিয়ে বার্তাগুলো লক করা যাবে। 2022 সালে হোয়াটসঅ্যাপ প্রধান উইল ক্যাথকার্ট বলেছিলেন, আমরা আইপ্যাডের জন্য একটি নেটিভ হোয়াটসঅ্যাপ অ্যাপ তৈরি করতে চাই, কারণ মানুষ বহুদিন ধরেই এটি চেয়ে আসছেন। সোমবার হোয়াটসঅ্যাপের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট আগের টুইটারে একটি চোখের ইমোজি দিয়ে ইঙ্গিত দেয় যে অ্যাপটি আসছে, যদিও এত দ্রুত উন্মুক্ত হবে তা কেউই ধারণাই করেনি। এদিকে গুজব রয়েছে মেটা আইপ্যাডের বড় স্ক্রিনের জন্য উপযোগী একটি ইনস্টাগ্রাম অ্যাপও তৈরি করছে, তবে হোয়াটসঅ্যাপের মতো করে এই বিষয়ে তারা কোনো ইঙ্গিত দেয়নি। এবার খেলার খবর। বিদায়ী বিসিবি সভাপতি ফারুক আহমেদের প্রোটোকল ছিল বেশ চোখে পড়ার মতো ও চাকচিক্যময়। আগে সভাপতি নাজমুল হাসান তো প্রভাবশালী সংসদ সদস্য ছিলেন, প্রোটোকল তারও ছিল। নতুন সভাপতিরও কি এমন কিছু থাকবে? প্রশ্ন শুনে আমিনুল ইসলাম বুলবুল মুচকি হাসিতে বললেন, আমাকে একজন সাংবাদিক গতকালকে বলেছে আপনি সবচেয়ে গরিব সভাপতি। যতজন সভাপতি বিসিবির ছিল এর মধ্যে সবচেয়ে গরিব আপনি। এই মুহূর্তে আমার কাছে কিছু নেই, কিছু করিও না, খুব সাধারণ জীবন কাটানোর চেষ্টা করি। এতটুকু বলে নতুন সভাপতি যোগ করলেন, চেষ্টা করব আমার যে কাজ সেই কাজটায় ফোকাস করতে, অন্য কিছু না করতে। প্রশ্ন হচ্ছে নিজের কাজ করার কতটুকু সময় তিনি পাবেন। বিসিবি সভাপতি হওয়ার আগের দিন যখন তার নাম নিয়ে আলোচনা তুমুল, তখন BDNews24.com ও অন্য আরও বেশ কয়েক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে আমিনুল বলেছিলেন বিসিবির আগামী নির্বাচন পর্যন্তই দায়িত্বে থাকতে চান তিনি। দীর্ঘমেয়াদী কাজ করার কোনো ইচ্ছে তার নেই। নির্বাচন হতে হবে আগামী অক্টোবরের মধ্যেই। আমিনুলের সামনে তাই 3-4 মাসের বেশি সময় নেই। সভাপতির দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনের অবশ্য একটু বদলে গেল তার কথা। মেয়াদের প্রশ্ন শুরুতে বললেন, সুনির্দিষ্ট কিছু নেই, আজকে আমাকে নির্বাচন করা হয়েছে বিসিবি সভাপতি হিসেবে, 3 মাসের জন্য নয়। আমি নির্বাচিত হয়েছি আজকে। আগে আমি চাকরি করতাম আইসিসিতে এবং তাদের কাছে আমি কৃতজ্ঞ যে সেই দায়িত্ব ব্যবস্থাপনার অনেক কিছু কাজ শিখেছি এবং তারা খুব উৎসাহী হয়ে বলেছে তোমার অবশ্যই দেশের জন্য করা উচিত। আইসিসির কাছে আমার 2 মাস বা 3 মাসের ব্যাপার নেই, আমার প্রয়োজন অনুযায়ী এখানে কাজ করব এবং অবশ্যই কোনো টাইম ফ্রেম নেই এখানে। সভাপতির দায়িত্ব নেওয়ার আগে BDNews24.comকে তিনি বলেছিলেন বিসিবির নির্বাচন শেষ হলে তিনি আইসিসির চাকরিতে ফিরে যাবেন। এতদিন এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করলেও পরে আরও ভালো কোনো দায়িত্ব তাকে দেওয়া হবে বলে তাকে আশ্বাস দেওয়া হয়েছে, এটিও বলেছিলেন। এখন যখন বলছেন টাইম ফ্রেম নেই, প্রশ্ন কিছু তো উঠে যায়। আমিনুল তখন ব্যাখ্যা করলেন মেয়াদ নিয়ে তার বক্তব্যের, টাইম ফ্রেমটা এজন্য বলছি না যে লম্বা সময়ের জন্য এখানে আসেনি, এটা আমি বলতে পারি। এজন্য বলছি সুনির্দিষ্ট সময় নেই, আমার জন্য এজেন্ডা আছে। আমি যেহেতু ক্রিকেট উন্নয়নে কাজ করি সেটা চালিয়ে যাব, এটাও একটা শর্ট টাইম অ্যাসাইনমেন্ট হিসেবে নিয়েছি, এর বেশি কিছু বলতে পারছি না। প্রিয় দর্শক, শেষ করছি ফব টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।